উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে আমি কি করে যুক্ত হলাম সেটা বলতে গেলে বলতে হয় যে এই উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে আমার যোগ প্রায় 50 বছরের। 1975-এ যখন বাংলাদেশের শেখ মুজিব আবার মারা যান, তখন অনেককেই আবার এখানে চলে আসতে দেখি আমরা। তখন বাংলাদেশে একদিকে ছিল ভয়ঙ্কর দারিদ্র্য, আর একদিকে নিরাপত্তার অভাব। শেখ মুজিব মারা যাওয়ার পরে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে বাংলাদেশ থেকে এখানে চলে আসেন, এবং আসার পরে এই মানুষগুলো কিন্তু খুবই উপেক্ষিত। তাদের প্রতি কারোরই নজর দেওয়ার কোনো অবকাশ ছিল না। তো আমি উদ্বাস্তুদের নিয়ে কবিতা লিখব, গল্প লিখব, সাহিত্য করব, অথচ তাদের সমস্যার সমাধানের জন্য কিছু ভাবব না, এরকম আমার প্রবৃত্তি কখনো হয়নি। আমার মনে হয়েছিল যে বিষয় নিয়ে আমি লিখছি তাদের জীবন যন্ত্রণা দূর করাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো এই কারণে আমি প্রথম বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে আমার যে প্রথম কাব্যগ্রন্থ, সেটা একদম 81-তে বোধহয় প্রথম প্রকাশ হয়। সেটা রচনাকাল কিন্তু 1975 থেকে শুরু হয়েছে। তার কবিতাগুলো বিপ্লব চন্দ্র দেউটি পত্রিকার সম্পাদক, তিনি নিজে খরচে ওই ছোট্ট বইটি, প্রথম আমার কবিতার সংকলনটি তিনি প্রকাশ করেছিলেন। বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে, দেশভাগের বিরুদ্ধে একটি প্রতিবাদী কবিতা সংকলন। এরকম কোনো কবিতা সংকলন বাংলা সাহিত্যে আজও কেউ করেছেন বলে আমার জানা নেই। মানে শুধু দেশভাগের উপরে সমস্ত কবিতাগুলো। ও তারপরে ততদিনে মধুমতি অনেক দূর গল্পটা আমার লেখা হয়েছে, এবং আমি দেখতে পেয়েছি চোখের সামনে 75 সালের পরবর্তীকালে 77 যখন মানা ক্যাম্প থেকে উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গে চলে আসতে শুরু করেছিলেন। 78 সাল মরিচঝাপিতে নতুন বসত খুঁজে নিচ্ছেন তারা। সেই সময়ে আমাকে এই বিষয়ে একদম যুক্ত করে নেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, সাতপাড় স্কুলের প্রধান শিক্ষক, অত্যন্ত সম্মানিত একজন মানুষ, মহান শিক্ষাবিদ। তাকে আমরা আলোর পথিক নামে অভিহিত করে থাকি, বীরেন্দ্রনাথ বিশ্বাস। অসংখ্য স্কুল কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই পারে এসে এই যে মানুষেরা যারা তখন রেল লাইনের পাশে পড়ে আছেন, আবার আর একদল মানুষ মানায় প্রবলভাবে অত্যাচারিত হয়েছেন, সেখানে গুলিতে 50-এর মতো মানুষ মারা গেছেন, যে খবর আমরা জানি না। মহিলারা নিগৃহীত হয়েছেন, যে খবর কেউ রাখে না। অনেকে মরিচঝাপির খবর রাখে, কিন্তু এই খবরটুকু রাখে না। কেন তাদের মরিচঝাপিতে আসতে হলো, সেই বেদনার কথাটা কেউ সেই খবরটা রাখে না। মানাতে গিয়ে আমি পরবর্তীকালে মানাতে গিয়ে মরিচঝাপি আন্দোলনের যে নেতা সতীশ মণ্ডল সভাপতি তিনি ছিলেন, ওই যে সংগঠনটি ওই আন্দোলন পরিচালনা করেছিল, তো আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, মানা ক্যাম্পে নিজে ঘুরে দেখেছিলাম। এই যে সেই সময় ওই বীরেন্দ্রনাথ বিশ্বাস, তিনি আমাকে যুক্ত করেন। আমি লেখালেখি করতাম, তিনি জানেন। ও তিনি বলেন যে একটা পত্রিকা করবো আমি ভেবেছি, একটা সাপ্তাহিক পত্রিকা, তো সেখানে তোমাকে একটা বড় ভূমিকা নিতে হবে। আমি সে সময় কলেজ শেষ করছি, বিশ্ববিদ্যালয়ের দিকে পা বাড়াবো, এরকম একটা সময়। তো আমি আগ্রহী হলাম। সেই পত্রিকাটা প্রথমে তার যুগ ভারত নামে কয়েকটা সংখ্যা প্রকাশ হয়, পরে রেজিস্ট্রেশন পাই আমরা নিখিল ভারত নামে। সেই ভারতটা যেটা, সেই নিখিল ভারত পত্রিকা, যেটা হচ্ছে সারা ভারতবর্ষে এই যে এর আগে পুনর্বাসনের নামে বিভিন্ন রাজ্যে যাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে
পশ্চিমবঙ্গের কোনো মানুষ কখনো যোগাযোগ রক্ষা করতো না। তারা কেমন আছেন, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, বঞ্চনার পরিমাণ কেমন, এ সম্পর্কে কেউ কোনো খবর রাখতো না। রাখতো না বলেই এই যে মারা থেকে, দণ্ডকারণ্য থেকে যে মানুষেরা আবার ফিরে এলেন, কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে সেখানে বছরের পর বছর তারা সেই তাঁবুর নিচে প্রচণ্ড গরমের মধ্যে তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন নেই, কিচ্ছু নেই। আন্দোলন করতে গেলে পুলিশ মারছে, মহিলাদের রেপ করছে, আন্দোলনের নেতাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে নির্বিচারে। জরুরি অবস্থার সময় এরা জেলে ছিলেন। জরুরি অবস্থার পরে নতুন সরকার যখন হলো, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তারা কিন্তু দিল্লির সরকারের তখন আসীন বড় বড় মন্ত্রী, কিন্তু কেউই কিন্তু এটা নিয়ে মাথা ঘামাননি। ফলে এই মানুষেরা বাংলার টানে আবার বাংলায় ফিরে আসেন। তো বীরেনবাবু আমাকে অনুপ্রাণিত করেন। তিনিই আসলে প্রাণ পুরুষ ছিলেন। আমি তাকে সঙ্গ দিয়েছি। তখন পত্রিকাটা সপ্তাহে সপ্তাহে বেরোতো। আমরা প্রতি সপ্তাহে সেটাকে প্রকাশ করতাম, পোস্ট করতাম। বাজ করা, পোস্ট করা সপ্তাহে পত্রিকা বড় সাইজের ছিল। তো এইভাবে আমরা সারা ভারতবর্ষে যেখানে যেখানে উদ্বাস্তু মানুষেরা আছে তাদের ঠিকানা জোগাড় করে তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে পত্রিকা পাঠানো হতো। অর্থাৎ এই যে নিখিল ভারত, সেটা হচ্ছে এই যে উদ্বাস্তু মানুষ সারা ভারতবর্ষে যারা ছড়িয়ে আছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করা, একটা যোগসূত্র তৈরি করা, যেটা নিখিল ভারত পত্রিকা করেছিল। এবং ওই সময়ে এই যে মরিচঝাপিতে যে মানুষরা, তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না। তারা একটা টিউবওয়েল নেই জল খাওয়ার, নোনা জল, আমরা জানি সেখানে নদীর নোনা জল। তো সেখানে এতগুলো মানুষ সেখানে উপস্থিত হয়েছে, তারা পানীয় জল কোথা থেকে পাবে? এইরকম নানান সমস্যা ছিল। তো বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়, তখন বিভিন্ন জায়গায় মিটিং করা হয় এই মানুষদের পক্ষে। এবং সেই সময় বিভিন্ন জায়গায় সেই মিটিংগুলোতে আমি উপস্থিত থেকেছি। তখন বক্তৃতা করতাম না, বক্তৃতা করার বীরেনবাবু ছিলেন, আরও অনেকে ছিলেন, তারা করতেন। আমি এবং নকুল মল্লিক, সাহিত্যিক নকুল মল্লিক, তার সঙ্গে এই সূত্রেই আমার প্রথম যোগাযোগ গড়ে ওঠে। আমরা কিন্তু তখন যুব কর্মী হিসেবে বেশি মানুষ পাওয়া যেত না, কারণ সে সময়ে বাম সরকার কেবল নতুন এসছে এবং সবাই মনে করত। আমরাও বাম সরকারকে হাতে ধরেই এনেছিলাম বলা যায়। অঞ্চলে অঞ্চলে আমাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু সবাই মনে করতো যে এইটা যদি বেশি করা হয় তাহলে বামপন্থী সরকারের উপরে একটা চাপ পড়ে যাবে, একটা বদনাম এসে যাবে। সে কারণে অনেকে এটা সরব হতেন না। কিন্তু আমরা জনমত তৈরির চেষ্টা করেছি, সফল হয়নি স্বাভাবিকভাবেই। তারপরে তো মরিচঝাপির ইতিহাস সবাই জানেন, তাদের আবার ফিরে যেতে হয়। অনেকে ফিরে গেলেন না, তারা রেল লাইনের পাশে থেকে গেলেন। এই সময়ে এবং আগেও আমি ওই পত্রিকার লেখার জন্যে আমি ওই রেল লাইনের ঝুপড়ির মধ্যে গিয়ে খবর সংগ্রহ করতাম। তাদের দৈনন্দিন জীবনযাপনের, তাদের দুঃখ কষ্ট বেদনার ছবি। আমার সেই ক্যাপশনটাই ছিল, ধারাবাহিক লেখা ছিল, সবার নিচে সবার পিছে সব আরাদের মাঝে। এই ক্যাপশনটা সেখানে আমি ধারাবাহিকভাবে পত্রিকায় লিখতাম। এইভাবেই উদ্বাস্তু আন্দোলনে আমার প্রবেশ। তো বীরেনবাবু বেশি দিন বাঁচলেন না। 1985 সালে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পরে একটা বড় আঘাত আমরা পাই। উদ্বাস্তু আন্দোলন থমকে যায় একরকমভাবে। কারণ তার আগে যে ইউসিআরসি বা যোগেন্দ্রনাথ মণ্ডল ইত্যাদিরা যে উদ্বাস্তু আন্দোলন করেছেন, সে পর্বটা তার আগেই শেষ হয়ে গেছে। বামপন্থীরা যে আন্দোলন করতেন 71 বা 75-এর পরে যে উদ্বাস্তুরা এলেন, তাদের জন্যে কথা বলার বা আন্দোলন করার কেউ কিন্তু ছিল না। তো তখন বীরেন্দ্রনাথ বিশ্বাস, কালিদাস বৈদ্য, সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ এটাতে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। এবং আমরা মানবিক কারণে, একদম মানবিক কারণে, এবং এই মানুষেরা সবার নিচে সবার পিছে থাকা যে মানুষেরা, তাদের পাশে দাঁড়াবার তাগিদ থেকে আমি এই উদ্বাস্তু আন্দোলনে আসি।
অনেক পরবর্তীকালে ১৯৯৭ সালে আবার নতুন করে ইতিমধ্যে প্রায় ১২টা বছর কেটে গেছে। আমাদের আবার মনে হয় যে এই যে মানুষগুলো যারা সারা ভারতবর্ষে ছড়িয়েছিল, ততদিনে আমি চাকরি পেয়েছি রিজার্ভ ব্যাংকে, নিজেকে একটু গুছিয়ে নিতে পেরেছি এবং আমি আ পুরনো আবার কুমড়াদাসী থেকে বামুনগাছিতে চলে এসেছি। ফলে কাজ করার একটু সময় সুযোগ পাওয়া যাচ্ছে। সেই সময়ে উৎপল, বীরেন্দ্রনাথ বিশ্বাসের ভাইপো উৎপল বিশ্বাস, আমি এবং নকুল মল্লিক আমরা হৃদয়পুরে বসে ঠিক করি যে নিখিল ভারত পত্রিকাটাকে আবার নতুন করে শুরু করা দরকার এবং এই যে সারা ভারতবর্ষে যে মানুষেরা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছেন তাদেরকে আবার তারা কেমন আছেন অনেকেই কিন্তু জানেন না। মরিচ জাপির কথা বলে অনেকে গালমন্দ করেন, বামপন্থী সরকারকে গালমন্দ করেন, কিন্তু ওই যে মানুষেরা তারা যে ফিরে গেল, তারা কোন দুর্দশার মধ্যে কীভাবে জীবনযাপন করতেন সে দায়িত্ব তারা নেন না, সে খবরও তারা নেন না। এই কৃত্রিম এবং মেকি উদ্বাস্তু ভালোবাসা বলে আমার মনে হয়। তারা যদি সত্যি, সত্যি ভালোবাসতেন, শুধু মরিচঝাপি নিয়ে কান্নাকাটি করতেন না। মরিচঝাপি থেকে ফিরে গেলে যে মানুষেরা, তারা কি অবস্থায় আছেন, তাদের পাশে দাঁড়াতে হবে, এটা নিয়ে কাউকে কোনোদিন আমরা উদ্যোগ নিতে দেখিনি। ফলে যন্ত্রণাটা আমার মধ্যে ছিল। ফলে আবার নতুন করে নিখিল ভারত প্রকাশের ব্যবস্থা করি। এই সময়ে আ সুবোধ বিশ্বাস নাগপুরে বীরেনবাবুর আরেকজন ভাইপো, তার সঙ্গে যোগাযোগ হয় এবং সে এগিয়ে আসে যে পত্রিকাটা প্রকাশ করতে হবে এবং এই যে মানুষরা যারা সর্বত্র ছড়িয়ে আছেন তাদেরকে আমরা আবার সংঘবদ্ধ করে যদি তাদের সামান্যতম কাজে আমরা লাগতে পারি, তাহলে সেটা একটা বড় কাজ হবে। আমরা শুরু করলাম। ইতিমধ্যে আমরা জানি ২০০৩ সালে বাজপেয়ী এবং আদবানি লালকৃষ্ণ আদবানি তখন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা একটা আইন তৈরি করেন ২০০৩ সালের নাগরিকত্ব সংশোধনী আইন। সেই আইনের বলে উদ্বাস্তুদের জীবনে একটা বজ্রাঘাতের মতো আঘাত নেমে আসে। তারা আইন করেন যে যারা উইদাউট এনি ডকুমেন্ট যারা এদেশে এসছেন তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী, ইলিগাল মাইগ্রান্ট। ফলে কি হলো, এই যে এত বছর ধরে যে মানুষেরা এসেছেন তারা তো সবাই মাইগ্রেশন করে আসেননি, তারা তো সবাই এরকম কোনো পারমিশন নিয়ে আসেননি, তারা চলে এসছেন। দেশ ভাগ হয়েছে, দেশ ভাগ অনিবার্যভাবে পশ্চিমবঙ্গ দেশ ভাগের যে শর্ত তাতে পূর্ববঙ্গের মুসলমানরা মনে করেছেন যে পূর্ব পাকিস্তানটা তাদের এবং হিন্দুদের জন্যে পশ্চিমবঙ্গ, তো হিন্দুরাও সেটা মনে করতেন। সেজন্যে খুব স্বাভাবিক প্রবণতা ছিল পশ্চিমবঙ্গে চলে আসে। অনেকেই যে অত্যাচারিত হয়ে এসছেন তা নয়, এসছেন অনেকে এই কথা ভেবে যে এটা আমার অংশের, পশ্চিমবঙ্গটা আমার ভাগের জায়গা, সেখানে আমাকে যেতে হবে। যাই হোক, ওই আইনটা কি করলো, এই মানুষদের উপরে আবার একটা বড় আঘাত নিয়ে আসলো। ফলে আন্দোলনের প্রয়োজন হলো। আমরা আগে উল্লেখ করেছি যে তখন বলাকা থেকে আন্দোলন আমরা শুরু করি। ঠাকুরনগরে ২০০৪ সালে অনশন শুরু হয়। সে অনশনের নেতৃত্ব দিয়েছিল সুকৃতিরঞ্জন বিশ্বাস, মৃত্যুঞ্জয় মল্লিক, একদম তরুণতম কল্যাণী ঠাকুর, এখন লেখিকা হিসেবে অনেক সুনাম কুড়িয়েছে। এরাও ওই অনশন আন্দোলনে এরা অংশ নিয়েছে। তারপরে তো ২০১০ সালে ধর্মতলায় বড় সমাবেশ হলো। ইতিপূর্বে আমরা যেটা করেছি, সারা ভারতবর্ষের উদ্বাস্তুদের এক জায়গায় আনবার জন্যে ২০০৫ সালে নাগপুরে আমরা একটা বড় সম্মেলন করি। সেইখানে দাঁড়িয়ে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, সেইটার একটা রূপরেখা তৈরি করা হয়। তার কনভেনার করা হয় ডাক্তার সুবোধ বিশ্বাসকে নাগপুরের, এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ১৮টি রাজ্যে এই যে উদ্বাস্তুরা ছড়িয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং সেখানে সংগঠন গড়ে তোলা, যাতে করে তাদের বিপদে আপদে, তাদের অভাব অভিযোগে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এই কাজটা আমরা শুরু করি ২০০৫ সালে। তখন আদিত্য রায়, গৌরঙ্গ সরকার, আশিস ঠাকুর, বিরাট বৈরাগ্য, গোপাল বিশ্বাস, পুষ্প বৈরাগ্য, এরা সবাই আমার সঙ্গে ছিলেন, বহু পরিমাণে সাহায্য সহযোগিতা করেছিলেন।
তারপরে 2010 সালে আবার আমরা নাগপুরে আরেকটা সম্মেলন করে 5 বছর পরে এটাকে একটা পরিপূর্ণ রূপ দিই। ততদিনে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যোগাযোগ হয়েছে এবং কমিটি করা হয়েছে। তারপরে ওখানে একটা ফুল ফর্মে একটা কমিটি গঠন করা হয়, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি নামে, এবং আন্দোলন এগিয়ে যেতে থাকে। ওই যে কালা কানুন 2003-এর যে কালা কানুন, যার ফলে এই উদ্বাস্তুদের চরম সর্বনাশ হয়ে যাবে, তার জন্য শুধুমাত্র ধর্মতলায় সমাবেশ নয়, মতুয়াদের মধ্যে নয়, এটাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করা হয়। দিল্লির যন্তর মন্তরে অনেকবার ধর্ণা দেওয়া হয়েছে, অবস্থান ধর্ণা, এবং সেখানে খুবই আনন্দের কথা যে সারা ভারতবর্ষের বিভিন্ন দলের উল্লেখযোগ্য বহু নেতারা তাতে অংশ নিয়েছেন। তখন ব্লকের সর্বভারতীয় সম্পাদক ছিলেন দেবব্রত বিশ্বাস, সিপিএমের বৃন্দা কারাত প্রমুখ এতে অংশ নিয়েছেন। এমনকি বরুণ গান্ধী তিনিও তাতে অংশ নিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। কংগ্রেসের নেতারা তো ছিলেনই, তারাও অনেকে ছিলেন। তো এইভাবে যন্তর মন্তরে একই সঙ্গে চলতে থাকলো এই আন্দোলনটাকে, অর্থাৎ এই যে দাবি এই যে আইন, যে আইনের উদ্বাস্তুদের চরম ক্ষতি করা হয়েছে, সে আইন প্রত্যাহার করতে হবে। এইভাবে উদ্বাস্তু আন্দোলনটা তারপরে বিভিন্ন রাজ্যের সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা এইটাকে এই আইন প্রত্যাহারের আন্দোলনের একটা বেশ বড় সাড়া পাওয়া গেল, এবং হাজার হাজার মানুষ, 8-10 হাজার মানুষ দিল্লিতে বাঙালি উদ্বাস্তুরা মিছিল করছেন। গৌহাটিতে গেছি আমি দুবার, সোনারাম ময়দানে বিশাল জনসভা, 15-20 হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে যাচ্ছেন। এটা ভাবা যেত। সেখানে এখন বলতে দ্বিধা নেই যে তখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন, আজকের যিনি হিমন্ত বিশ্ব শর্মা, তিনি তখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন। তিনি সেই কংগ্রেসের মন্ত্রিসভার পক্ষ থেকে সেই সভায় এসে বক্তব্য রেখেছিলেন। আজকে তার ভূমিকা হয়তো অন্যরকম, কিন্তু সেদিন কিন্তু তিনি বাঙালিদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। এভাবে আমরা কখনো আন্দামানে, কখনো উড়িষ্যায়, কখনো মহারাষ্ট্রে, কখনো নৈনিতালে, আমরা নৈনিতালে গেছি, কখনো যেটাতে আমি বলবো বরেলি, সেখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই উদ্বাস্তুদের সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমরা সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। এইভাবে উদ্বাস্তু আন্দোলনে আরও নিবিড় থেকে নিবিড়তরভাবে জড়িয়ে পড়া আজ অবধি সেই ধারা প্রবহমান রয়েছে। এবং নিখিল ভারত পত্রিকা সেটা আবার নতুন করে, আমি বলেছি আগেই, কিন্তু সেটা সাপ্তাহিক করা যায়নি, মাসিক, পরে দ্বিমাসিকও করতে হয়েছে। এভাবে নিখিল ভারত তার পত্রিকা, বীরেন্দ্রনাথ বিশ্বাস প্রতিষ্ঠিত নিখিল ভারত পত্রিকা তার ভূমিকা অব্যাহত রেখেছে। পরবর্তীকালে আর করে উঠে যায়নি, এবং রিটায়ারমেন্টের পরে নানান কারণে পত্রিকাটাও আর চালিয়ে রাখা যায়নি। তো এই হচ্ছে মোটামুটি উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে আমার সংযোগ এবং তাদের সঙ্গে জড়িত থাকার যে দীর্ঘ ইতিহাস। অনেকের মনে এরকম একটা প্রশ্ন আসে, আমি কেন দলিত আন্দোলন বা দলিত সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম? এটা কি একটি সংকীর্ণ আন্দোলন বা কোনো সংকীর্ণ ভাবাবেগ? আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে আমরা দলিত সাহিত্য আন্দোলনে অংশ নিয়েছিলাম এই কারণে, কারণ আমরা চাই যে দলিত অবস্থা থেকে মুক্ত হোক একটি সমাজ। অর্থাৎ আমাদের সাহিত্য আন্দোলনের লক্ষ্য ছিল দলিত মুক্তির আন্দোলন। সে কারণে এই আন্দোলনের সঙ্গে মানবিক কারণেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা জানি ভারতীয় সমাজ ব্যবস্থা এমন একটা সমাজ যেখানে বৈষম্যটাই হচ্ছে ধর্ম, বৈষম্যটাই হচ্ছে যুক্তি, বৈষম্যটাই হচ্ছে সেই সমাজ ব্যবস্থার প্রাণ। অথচ আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি যেখানে সকল মানুষের সমান অধিকার,
সমান মর্যাদা থাকার কথা। কিন্তু এই বর্ণ ব্যবস্থা বা জাত ব্যবস্থার ফলে গড়ে ওঠা যে সমাজ, যে মূল্যবোধ, সেখানে তার বড়ই অভাব। সেই জন্যে এমন আন্দোলন গড়ে ওঠা দরকার যেখানে মানুষের মনে এই কুসংস্কারগুলো দূর হবে এবং মানুষ গণতান্ত্রিক, আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে। সে কারণে আমরা আশা করেছিলাম যে হয়তো বাম আন্দোলন এরকম একটা কোনো ভূমিকা নেবে, কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষে বাম আন্দোলন সে পথে কখনো অগ্রসর হওয়ার, ইদানিং সেটাকে হয়তো তারা পৃষ্ঠপোষকতা করছেন, কিন্তু প্রথম দিকে তারা এই ব্যাপারটিকে সেভাবে গুরুত্ব দিতে পারেননি। তো এই কারণে দলিত সাহিত্য আন্দোলনে যুক্ত হওয়া, যে এই সব থেকে বঞ্চিত যে মানুষ, শোষিত, বঞ্চিত, উপেক্ষিত যে মানুষ, তাদেরকে, তাদের অধিকারকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং তাদের আত্মমর্যাদাবোধকে জাগিয়ে তোলা, তাদের গণতান্ত্রিক অধিকার তার পুনঃপ্রতিষ্ঠা করা। এই দলিত সাহিত্য আন্দোলন আমি আগেই বলেছি যে মসলন্দপুরে তার সূচনা, পরবর্তীকালে দলিত সাহিত্য আন্দোলনে আমরা যোগ দিই। তার মধ্যবর্তী একটি পর্ব আছে। রিজার্ভ ব্যাংকে তখন আমরা কয়েকজন, বিশেষত রঞ্জিত হীরা, শিরনাথ মণ্ডল, মণ্ডল হেমব্রম, বন্দী শ্যামল প্রামাণিক, আমরা তখন ওই পূর্বোক্ত দুজন রঞ্জিত হীরা এবং সুরেন মণ্ডল মহাশয়, তাদেরই উদ্যোগে একটি পত্রিকা আমরা করি, জাগরণ বলে একটা পত্রিকা। সেটা কিন্তু দলিত পত্রিকা হিসেবে চতুর্থ দুনিয়ারও আগে এই পত্রিকাটা আমরা করি। এই সময় একটি ঘটনা ঘটে। চুনি কোটাল নামে একজন সবর মেয়ে, সবর কন্যা, যাদেরকে অপরাধপ্রবণ জাতি হিসেবে সবরদের মনে করা হয় ইংরেজ আমল থেকে, সেই ট্র্যাডিশন আজও স্বাধীন ভারতবর্ষে বহাল রয়েছে। সেই মেয়েটি যখন এমএ পড়তে যায় মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ে, তখন তাকে নিয়মিত হেনস্থা করা হতো, নিগৃহীত করা হতো তার সবর পরিচয় নিয়ে। তো একসময় মেয়েটি মানসিক যন্ত্রণায় আর স্থির থাকতে পারে না, সে আত্মহত্যা করে। এটি হচ্ছে 1992 সালের 16ই আগস্ট, একটি কালো দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভদ্রলোকের সন্তানেরা, ছাত্রেরা, এমনকি অধ্যাপকরা অবধি তাকে নিগৃহীত করত। তো সে মারা যাওয়ার পরে আমরা প্রতিবাদ সভাই করি, শুধু নয়, আমরা গোটা কলকাতায় প্রায় 3 মাস যাবৎ প্রতি শনিবার মাইক টানিয়ে, কখনো শিয়ালদা, কখনো হাওড়া, কখনো ধর্মতলা, কখনো বিবিদিবাগ, কখনো বউবাজার, কখনো দক্ষিণ কলকাতার কোনো স্থানে আমরা মাইক টাঙিয়ে বক্তৃতা করতাম এর প্রতিবাদে, এবং সরকার কমিশন বসাক, অপরাধীদের শাস্তি দিক, এই ছিল আমাদের দাবি। তখন এই মণ্ডল হেমব্রম, ডক্টর পশুপতি মাহাতো, গোপাল বিশ্বাস, নারায়ণ বিশ্বাস, সুকৃতি বিশ্বাস, আমরা সবাই একসঙ্গে এই কাজটি করেছি। তারপরে একটা কমিশন বসানো হয় এবং যথারীতি যা হয়, সেই কমিশন কাউকে দোষী সাব্যস্ত করে না। ভদ্রলোকেরা নিজেদের গা বাঁচিয়ে রাখার জন্য এমন কাজ করেন। এর পরবর্তীকালে আমরা শিয়ালদায় 1997, যতদূর আমার মনে পড়ছে, সে সময় 11 দিনের একটা অনশন আমরা পরিচালনা করি। তখন সংরক্ষণের দাবি ঠিকঠাক করে চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এগুলো মানা হতো না। আরও নানান অসুবিধে ছিল তপশিলি সমাজের মানুষদের, সেইগুলো যাতে দূর হয় সেই কারণে শিয়ালদা চত্বরে, শিয়ালদা রেলওয়ে SC/ST এমপ্লয়ি রেজিস্ট্রেশনে আমাদের প্রচুর সহযোগিতা করেছিল। তখন আমাদের যে চতুর্থ দুনিয়া বাংলা দলিত সাহিত্য সংস্থা, তারাও সহযোগিতা করেছিল এবং সেখানে বেশ কয়েকজন অনুসরণ করে। এবারেও সুপ্রীতি বিশ্বাস প্রমুখ এতে নেতৃত্ব দেয়। তখন অরুণ মাঝি, আশিস ঠাকুর, এরাও, সন্তোষ রানা, প্রখ্যাত বামপন্থী নকশাল নেতা একসময় সন্তোষ রানা, এরা সকলেই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং 11 দিন ওখানে অনশন করা হয়, আমরা মিছিলও করি। তারপরে তখনও জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তিনি একটি কমিশন গঠন করেন
বর্মন কমিশন। সেই কমিশন বেশ কিছু সুরার ইয়ে করে, সুপারিশ করে এবং সরকার সেটা মেনে নেয়। এইখানে বোধহয় একটু বলে নেওয়া প্রয়োজন যে সংরক্ষণ নিয়ে আমাদের এই দাবির যৌক্তিকতা কি? সংরক্ষণটা কি আসে? অনেকেই মনে করেন, ইদানিং এই অপপ্রচারটা আমরা ফের জাগতে দেখছি, যে সংরক্ষণ প্রয়োজনহীন, সংরক্ষণ একটি সুবিধাবাদী গ্রুপকে সংরক্ষণ দেওয়া হচ্ছে। আর সংরক্ষণ যদিও দিতে হয়, সেটা দেওয়া উচিত অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে। এটাই বলা হয়ে থাকে। আসলে এটাই সব হচ্ছে ব্রাহ্মণ্যবাদী সমাজের একটি প্রচার। ব্রাহ্মণবাদী সমাজ চায় না যে সব থেকে বঞ্চিত যে মানুষ, তাদের প্রতিনিধি। গণতান্ত্রিক রাষ্ট্রে সমস্ত শ্রেণী, বর্ণ, ধর্মের মানুষের প্রতিনিধিত্ব থাকা জরুরি। একটি বিশেষ শ্রেণীর মানুষ, তারাই শাসন ক্ষমতায়, তারাই শিক্ষাক্ষেত্রে, তারাই রাজনীতিতে বিরাজমান থাকবে, আর কেউ থাকতে পারবে না, এটা আজ যাই হোক গণতন্ত্র। তাহলে সেই গণতন্ত্রকে বাঁচাতে হলে সমস্ত শ্রেণী বর্ণের মানুষের প্রতিনিধিত্ব জরুরি। সেই কারণেই হচ্ছে সংরক্ষণ। এরাই এবার দেখবেন, এরাই যখন মহিলা সংরক্ষণের কথা বলে, তখন কিন্তু ওই অর্থনৈতিক মানদণ্ডের কথা বলে। তাহলে মহিলা সংরক্ষণের তো প্রয়োজন হয় না। মহিলা সংরক্ষণের প্রয়োজন কেন? কারণ শুধুমাত্র দলিতরা নয়, মহিলারাও এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় তারাও ছিল শোষণের লক্ষ্যবিন্দু। তাদেরও বঞ্চিত করা হয়েছে সমস্ত ধর্মীয় ক্ষেত্রের বা মানবিক ক্ষেত্রের সমস্ত অধিকার থেকে, তাদেরও বঞ্চিত করা হয়েছে। আজকে সেই জন্যেই নারী সমাজে এইভাবে পিছিয়ে। এই কারণেই মহিলাদের সংরক্ষণের প্রশ্ন আসছে। সেখানে কিন্তু বলা হয় না যে অর্থনৈতিকভাবে যে মহিলারা পিছিয়ে আছে তাদেরই সংরক্ষণের মধ্যে আনা হোক। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে সংরক্ষণের বিবেচনা যখন করা হয়, তখন তারা ভুলে যায় যে দরিদ্রের ক্ষেত্রে তারা অর্থনৈতিক মানদণ্ড নিয়ে আসতে চাইছে। আসলে হচ্ছে অর্থনীতির প্রসঙ্গটা এখানে আসেই না। আর্থিকভাবে দরিদ্র যে কেউ হতে পারে। আর্থিকভাবে দরিদ্র হলে একজন ব্রাহ্মণ সমাজের মানুষ কিংবা উচ্চবর্ণের কোনো মানুষ, তিনি আর্থিকভাবে দরিদ্র হলে অস্পৃশ্য গণ্য হন না। অথচ একজন অস্পৃশ্য সমাজের মানুষ, তিনি যতই ধনী হন, তিনি কিন্তু অস্পৃশ্যই থেকে যান। আমরা জগজীবন রামের কথা বলতে পারি। তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এক সময়। তিনি বেনারসে একটি মূর্তি উন্মোচন করে যাওয়ার পরে, তিনি চলে যাওয়ার পর সেই মূর্তিটাকে গঙ্গা জল এনে ধোয়ানো হয়, কারণ তিনি একজন অস্পৃশ্য সমাজের মানুষ, ওই মূর্তিটা অস্পৃশ্য হয়ে গেছে। সেই কারণে তিনি সবথেকে ধনী সাংসদ ছিলেন, সবথেকে ক্ষমতাবান একজন রাজনীতিক ছিলেন ভারতবর্ষে, কিন্তু তারপরেও তার গা থেকে অস্পৃশ্যের তকমাটা যায় না। তো সুতরাং যদি সংরক্ষণ আসে, তাহলে অস্পৃশ্য সমাজ থেকে আসতে হবে, দরিদ্র সমাজ থেকে নয়। এই অস্পৃশ্যদের, দরিদ্রদের, আদিবাসীদের, যারা আমরা কখনো অধিকার দেইনি, যাদের, তাদের কথা বলার সুযোগ, তাদের নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ, এটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে। সুতরাং তার বিরুদ্ধে কথা বলা যায় না। কিন্তু তবু আমরা দেখি যে অনেকে গলা ফাটাচ্ছেন। আসলে তারা ওই ব্রাহ্মণ্যবাদী সমাজটাকে আবার নতুনভাবে কায়েম করতে চান। তো এখন তো সংরক্ষণ আমরা দেখেছি যে উচ্চবর্ণের ব্যক্তিদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে, সেটা অর্থনৈতিক ব্যক্তিতে ঠিকই আছে, আমাদের কোনো আপত্তি নেই। তাদের মধ্যে যারা গরিব, তারা যদি সুযোগ পান, তাতে আমরা আপত্তির কিছু দেখি না। কিন্তু তার মানে এই নয় যে গোটা সমাজটাকে অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ দিতে হবে। দলিত আন্দোলনের প্রসঙ্গে আর দু একটি কথা বলবো। সেটা হলো আমাদের এই দলিত আন্দোলনের প্রসঙ্গে দলিত সমন্বয় সমিতির একটা ভূমিকা ছিল। মুখ্যত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নীতিশ বিশ্বাসের উদ্যোগে এই সংগঠনটা গড়ে উঠেছিল। এই সংগঠনটা অনেকগুলো কাজ করেছিল। সেই সময়ে বামফ্রন্টের ভেতরে আন্দোলনটাকে পৌঁছে দেওয়া, অর্থাৎ সংরক্ষণ বা দলিতদের সম্পর্কিত পলিসি, সেই সম্পর্কে এই সংগঠনটি, দলিত সমন্বয় সমিতি, যথেষ্ট কাজ করতে পেরেছিল।
অনেকেই বাসুদেব বর্মন থেকে অনেকেই তখন আমাদের সঙ্গে ছিলেন। ত্রিপুরার মন্ত্রী অনিল সরকার, তার একটা বড় ভূমিকা ছিল বাংলায় দলিত সাহিত্য আন্দোলনের আমাদের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। আর কয়েকটি নাম আমি এই সময়ে বলবো, যারা দলিত সমাজের মানুষ নন, কিন্তু এই দলিত মুক্তি আন্দোলন আমরা যেটাকে বলেছি বা সমাজ পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা গতি সঞ্চার করেছিলেন, আমাদের উৎসাহিত করেছিলেন। তার মধ্যে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়, তাদের প্রেরণা আমরা পেয়েছি। এবং একদম পাশে দাঁড়িয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন, আন্দোলনের সঙ্গে থেকেছেন, অধ্যাপক জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে মাঠে ময়দানে যাদের সহযোগিতা আমি পেয়েছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বা এরকম কোনো পুরুষতান্ত্রিক অনুষ্ঠানের বাইরের কোনো অনুষ্ঠান অথবা কোনো যুক্তিবাদী পর্যালোচনার ক্ষেত্রে বা মতুয়া আন্দোলনের মূল্যায়নের ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছি, তাদের মধ্যে দেবী চট্টোপাধ্যায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায় আমার বন্ধু, আর একজন শুক্লা বসু, পরবর্তীকালে বসু হয়েছে, যারা আয় ছিল যখন আমরা ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়তাম, শুক্লা এবং সত্যপ্রিয় একসঙ্গে পড়তাম। কুমার রানা প্রখ্যাত লেখক, চিন্তাবিদ, সমাজকর্মী, তাকেও পেয়েছি, সন্তোষ রানাকে পেয়েছি। এই সমস্ত মানুষদের আমরা পেয়েছি যারা দলিত সমাজের বাইরে থেকে এই সমাজ মুক্তি আন্দোলন বা সমাজ পরিবর্তনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অশেষ সহযোগিতা করেছেন। আমরা এইভাবেই একটা মঞ্চ গড়ে তুলতে চেয়েছিলাম, যারা সমাজ পরিবর্তন চান, যারা জাত ব্যবস্থার বিলোপ চান, যারা দলিত মুক্তিকে অবশ্যম্ভাবী মনে করেন। আমরা ভেবেছিলাম যে একটা মঞ্চ গড়ে উঠবে। সেভাবে আমাদের কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছিল। এই পর্বের একদম শেষ করি একটি কথা বলে, যে অনেকে এ প্রশ্ন তুলে থাকেন যে আমি অনেকগুলো গ্রন্থ সংকলন করেছি, তার মধ্যে একদম শেষেরটি হচ্ছে বাংলার নবসূর্যদের ইতিহাস। অনেকে প্রশ্ন তুলে থাকেন যে যখন দলিত আন্দোলনের ভেতর দিয়ে অথবা বৃহত্তর সমাজ পরিবর্তনের আন্দোলনের ভিতর দিয়ে যখন এই যে গোষ্ঠীকেন্দ্রিক বা বিশেষ জাতি পরিচয়ের মধ্যে আবদ্ধ থাকার যে প্রচেষ্টা, সেটা থেকে যখন বেরোনো উচিত, তখন হঠাৎ করে কেন আবার নবসূর্যদের ইতিহাস আমি সম্পাদনা করতে গেলাম। এর একটি যুক্তি হচ্ছে এই যে আমরা চেয়েছিলাম যে বাংলার সমাজের ইতিহাসটা নতুন করে লেখা হোক। যারা সাবঅল্টার্ন স্টাডিজ করছেন তারা এটা করছেন ঠিকই, কিন্তু প্রার্থিত গতি সেটা পায়নি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলার দলিত সমাজের ইতিহাস আলাদা আলাদা করে রচনা করার কিছু সমস্যাও আছে। দলিত সমাজের সমস্ত অংশের মানুষ তারা কিন্তু সমানভাবে সচেতন নন বা উদ্যোগী বা আগ্রহী নন। তো এরকম একটা সময়েতে আমার অগ্রজ প্রতিম সহকর্মী, রিজার্ভ ব্যাংকের ম্যানেজার ছিলেন অনিল কৃষ্ণ মহন্ত, একদিন এসে বললেন যে যা চলছে চারদিকে, এই সময়টাতে উনি একটি নবসূদ্র সম্মেলন করতে চান, যাতে করে এই যে পরিস্থিতি হচ্ছে সেখানে একটা সুসংগঠিত এই যে জনগোষ্ঠী, তারা কি ভূমিকা নিতে পারে, অথবা চারপাশে যেভাবে আক্রমণ ঘনিয়ে আসছে সেখানে তাদের ভূমিকা কি হতে পারে। এরকম সম্মেলন আরো কিছু কিছু হয়েছে। আমি তাকে এটা বললাম যে এই সম্মেলন আরো কয়েকটা জায়গায় হয়েছে, এটা শুধু একটা মিটিং হয়, একদিন বা দুদিনের খাওয়া দাওয়া হয়, সবাই চলে যায়। তো এখানে একটা ভূমিকা যদি রাখেন তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে ইতিহাস চর্চা। ইতিহাস চর্চাটা যদি আমরা করি এবং বাঙালির ইতিহাস যদি খুঁজতে চাই, তাহলে এই যে জনগোষ্ঠী ভিত্তিক ইতিহাস আমাদের আগে খুঁজে নেওয়া দরকার। তো উনি সহমত হলেন। তো অনিন্দা আমাকে জিজ্ঞেস করলেন তাহলে কি করতে হবে। তো আমি তাকে বললাম যে একটা গবেষণামূলক সংগঠন যদি গড়ে তোলেন তাহলে খুব ভালো হয়, যার ভেতর দিয়ে আমরা ইতিহাস চর্চাটা এগিয়ে নিয়ে যেতে পারি। তখন উনি
এই উনি বললেন, "আমি নমঃশূদ্রদের ভেতর থেকেই এটা করতে পারি, তার বাইরে তো আমার করার সামর্থ্য নেই।" ঠিক আছে, সেটাই হলো। তখন এই নমঃশূদ্র থিঙ্কার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন এটা গড়ে উঠল এবং আ কলকাতায় ২ দিনের একটি সম্মেলনও হলো। সেখান থেকে ঠিক হলো যে ইতিহাস চর্চা, জাতির ইতিহাস, সমাজের ইতিহাস, বাংলার প্রাচীন ইতিহাস সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো একটি একাধিক সংকলন করার প্রয়োজন হবে। তো ১ম সংকলন সেটি করার দায়িত্ব আমার উপরে বর্তায়। এই হচ্ছে ওই কেএনটি দিয়ে গড়ে ওঠা এবং বাংলার নবশূদ্র ইতিহাস সংকলনের আ একদম আ ভেতরের কথা। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে অনেকটা হতাশ হই। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে, "হিংসায় উন্মত্ত পৃথ্বী।" দুদিন আগেই আমরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পেরিয়ে এলাম। আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে গৌতম বুদ্ধ এই ভারতবর্ষে একটি মহান শিক্ষা আমাদের সামনে রেখে গিয়েছিলেন, যার মধ্যে হিংসা বর্জন করা, মানুষের মনে করুণায় আর্দ্র হওয়া এবং অন্যের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করা। সেগুলো আমরা কবেই ভুলে গেছি। সে শিক্ষা আমরা গ্রহণ করিনি। আমার মনে পড়ছে হরিচাঁদ ঠাকুর, মতুয়া ধর্মের প্রবর্তক যিনি, তিনি তার আ ছোট নাতি-নাতনিদের অন্য খেলা বাদ দিয়ে বলতেন ঘুড়ি উড়া। তিনি নিজে হাতে ঘুড়ি তৈরি করে দিয়ে বলতেন, "তাকা, আকাশের দিকে তাকা।" কারণ তিনি এটা বুঝেছিলেন যে এই যে মানুষ, এই যে জনগোষ্ঠী, এই যে সমাজ, তারা চিরকাল মাটির দিকে তাকিয়ে রইল। তারা মাথা তুলতে শিখল না। এই যে অনন্ত আকাশ, এই যে পৃথিবী, এত বড় পৃথিবী, তারা তার খোঁজ নিল না। তারা চিরবঞ্চিত, চিরশোষিত থেকে গেল। আজও সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটেনি। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন সেই উম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শেষ বক্তৃতায় ডক্টর আম্বেদকর বলেছিলেন যে, "ভারতবর্ষে আমরা এখন থেকে আ রাজনৈতিক গণতন্ত্র পাব। কিন্তু আমাদের অর্থনৈতিক গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র কিন্তু এই ভারতবর্ষে রইল না। সেটা আমাদের অর্জন করতে হবে।" আজও আমরা দেখতে পাচ্ছি যে সেই সামাজিক গণতন্ত্র এবং রাজনৈতিক গণতন্ত্র আমরা পাইনি। বরং ভারতবর্ষ ক্রমশ ধর্ম ব্যবসায়ীদের হাতে সেই আদিম ভারতবর্ষের শোষণমূলক ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার দিকে আমাদের ঠেলে নেওয়ার চেষ্টা হচ্ছে। গোটা পৃথিবীর দিকে যদি তাকাই ভারতবর্ষ ছেড়ে, তাহলে আমরা দেখব যে এই সময় গোটা পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হচ্ছে। দেশে, দেশে নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটছে। আর ফ্যাসিবাদ মানে সবথেকে বঞ্চিত মানুষ যারা, বঞ্চিত জনগোষ্ঠী যারা, তাদেরই সমূহ বিপদ। তো আক্ষেপ হয় এই কারণে যে আমরা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে, সঙ্গে গোটা পৃথিবীকে আমাদের পকেটের মধ্যে, মুঠোর মধ্যে পাচ্ছি। কিন্তু আমরা মনের দিক থেকে ক্রমশ স্বার্থপর, ক্রমশ অন্ধ, ক্রমশ আরো ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে পড়ছি। শোষণের পরিবেশ, আধিপত্যবাদ নতুন করে তৈরি হচ্ছে। প্রায় ৭০টা বছর এই পৃথিবীর আলো, বাতাস, জল পেলাম। এই এখন উদার আকাশের নিচে দাঁড়িয়ে আছি। এই আকাশ, এই বাতাস, এই আলো, জল কারুর একার নয়। সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, আমরা যত কোটি মানুষ আছি, যত জীবজন্তু প্রাণী আছি, প্রকৃতি গাছপালা আছে সবার। কিন্তু আমরা সেই কথাটা ভুলে যাই। আমরা ভুলে যাই একজন মানুষ হিসেবে আমি বহু শ্রমজীবী মানুষের উৎপাদিত ফসল, তাদের উৎপাদিত শ্রমের যে মূল্যবান আ ভাগ, তার দ্বারা আমি আমার জীবন সমৃদ্ধ করতে পেরেছি। কোনো বিজ্ঞানী তার আবিষ্কার, এই যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা কোনো বিজ্ঞানীর আবিষ্কার। তো এইভাবে আমরা গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর মানুষ
আমরা কিন্তু গোটা পৃথিবীর মানুষের দ্বারাই আমরা উপকৃত, কিন্তু সে কথা আমরা ভুলে যাই। আমরা যেদিন মনে রাখতে পারবো যে এই বিশ্বজোড়া সর্বত্র আমার ঘর রয়েছে, আমার বিশ্বজোড়া আমার আত্মীয় রয়েছে, বসুধৈব কুটুম্বকম, সেদিনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। এবং আমি মনে করি যে আগামী দিনের বিশ্ব সেই পথে নিশ্চিত একদিন এগিয়ে যাবে। এই যে দুঃসময়, এই দুঃসময় মানুষ কাটিয়ে উঠবে। এমন একটি পৃথিবী আসবে যে পৃথিবীতে সবাই সবার আত্মীয়, কেউ শোষিত হবে না, কেউ বঞ্চিত হবে না। এমন একটা পৃথিবীর স্বপ্ন আমি দেখি। আমাদের জীবৎকালে হয়তো তার পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে পারবো না, কিন্তু একদিন না একদিন পৃথিবীর মানুষ সে স্বপ্ন সার্থক করবে, এই প্রত্যাশা রাখি।